56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সময়-সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। চীনের হাংজোতে শুরু হয়েছে অভিনব এক প্রতিযোগিতা, রোবট বনাম রোবট বক্সিং। দেখতে মানুষের মতো এই হিউম্যানয়েড রোবটরা এইবার মুখোমুখি হচ্ছে রিংয়ে। আর এইটাই হয়ে উঠছে ভবিষ্যতের রোবট প্রযুক্তির পরীক্ষাগার। বক্সিংয়ের মার ব্যাচ, ভারসাম্য রক্ষা আর শক্তির নিয়ন্ত্রণ সবকিছুই পরীক্ষা করা হচ্ছে এই প্রতিযোগিতায়। প্রযুক্তিবিদরা বলছেন, এই ধরনের চরম পরীক্ষা রোবটগুলোকে আরও দক্ষ করে তুলবে ভবিষ্যতের শিল্প ও ঘরোয়া কাজে ব্যবহারের জন্য। চীনের হাংচৌতে হয়ে গেল অভিনব এক প্রাযুক্তিক ও বৈজ্ঞানিক আয়োজন, চায়না মিডিয়া গ্রুপ ওয়ার্ল্ড রোবট কন্টেস্ট মেক কমব্যাট অ্যারিনা। প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে লড়েছে দুটি মানব সদৃশ রোবট। আয়োজকরা বলছেন, এই ইভেন্ট কেবল রোবটের সক্ষমতা নয়, প্রোগ্রামারদের দক্ষতারও পরীক্ষা হয়ে যাবে। চলতি বছরের রোবট প্রতিযোগিতার একটি বিশেষ ধাপ মেক কমব্যাট অ্যারিনা। হাংচৌয়ের ইউনিট্রি রোবোটিক্স নির্মিত দুটি হিউম্যানয়েড রোবট এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতাটি চায়না মিডিয়া গ্রুপ ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এবং এটি সরাসরি সম্প্রচার করা হয় বিশ্বজুড়ে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে রোবট দুটিকে প্রতিদিন যেতে হয়েছিল দারুণ অনুশীলনের মধ্যে। তাদের শরীরে দেখা যাচ্ছে কিছু আঁচড়, তবে ইউনিট্রি রোবোটিক্সের মার্কেটিং ম্যানেজার সুন বাওয়েন বলেছেন, এমন ছোটখাটো আঘাত রোবটের কার্যকারিতায় কোনো প্রভাব ফেলবে না। আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন প্রতিটি আঘাত রোবটের উপর চাপ সৃষ্টি করলেও এর প্রধান কাঠামো ঠিক থাকে। আঘাত পড়লেও এগুলোর কার্যক্ষমতা বজায় থাকে। এই রোবটগুলো রিংয়ে দেখাতে পারে বক্সিংয়ের 8টি মূল কৌশল এবং নানা কম্বিনেশন, যেমন জ্যাব, হুক, এমনকি কিকও রয়েছে এ তালিকায়। রোবটগুলোর প্রশিক্ষণ পদ্ধতি অনেকটা সিনেমার মুভমেন্ট ক্যাপচার টেকনোলজির মতো। প্রথমে পেশাদার মানব বক্সারদের দেহে সেন্সর বসিয়ে তাদের নড়াচড়া পর্যবেক্ষণ করা হয়। তারপর এই ডেটা ব্যবহার করে রোবটগুলোকে শেখানো হয় কিভাবে সেই নড়াচড়া নিখুঁতভাবে অনুকরণ করতে হয়। আমরা পেশাদার মানব বক্সারদের নড়াচড়া ট্র্যাক করার জন্য তাদের শরীরে সেন্সর বসিয়েছিলাম। তারা লেফট হুক এবং আপারকাটের মতো বিশেষ বক্সিং মুভগুলো করেছিল। আমরা কবজি, কোমর এবং পা কিভাবে নড়াচড়া করে তা সহ মূলত নড়াচড়ার গতিপথগুলো ক্যাপচার করেছি। ডেটাগুলো তখন রোবটগুলোর ভেতরে প্রোগ্রাম করে দেওয়া হয়। এই প্রতিযোগিতা যেমন রোবটের সহনশীলতা পরীক্ষা করবে, তেমনি নতুন অ্যালগোরিদম উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক হবে। গবেষকরা মনে করেন, এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতের রোবটগুলোকে আরও নির্ভুল ও কার্যকর করে তুলবে। রোবটের ভেতর যদি এমন ভারসাম্য, গতি ও সুনির্দিষ্ট নড়াচড়া ঠিকঠাক কাজ করতে শুরু করে, তবে সেটা ভবিষ্যতের দৈনন্দিন জীবনে আমরা যে রোবটগুলো ব্যবহার করতে যাচ্ছি সেগুলোর জন্য বড় সহায়ক হতে পারে। এই ধরনের প্রতিযোগিতায় রোবটের সক্ষমতার একটা সীমা রেখা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের প্রকৌশলীদের শেখাবে রোবটের ভারসাম্য রক্ষার নতুন কৌশল। চীনের রোবোটিক শিল্পের অগ্রগতির এক সাহসী প্রদর্শনী হয়ে উঠছে এই ধরনের রোবট ভার্সাস রোবট প্রতিযোগিতা, যেখানে কল্পনা আর প্রযুক্তির পার্থক্য মুছে যাচ্ছে বেশ দ্রুত।
ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আবার ফিরেছে নর্থ চায়না চিতা। শানসি প্রদেশের পাহাড় জঙ্গলে বাড়ছে দুর্লভ এই প্রজাতির সংখ্যা। চিতাদের শরীরে প্রাচীন চীনা মুদ্রার মতো ছোপ ছোপ দাগ থাকায় এর আরেক নাম সোনার মুদ্রা চিতা। বন্যপ্রাণী সংরক্ষণে চীন সরকারের উদ্যোগে এই চিতার বিস্তার হচ্ছে সংরক্ষিত অঞ্চলে। তবে এদের চলাফেরা গ্রাম ও সড়কের কাছাকাছি হওয়ায় ঝুঁকির আশঙ্কাও রয়েছে। গবেষকরা বলছেন, শানসিতে এই পর্যন্ত 222টি নর্থ চায়না চিতার গতিবিধ শনাক্ত করা গেছে। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। এর নাম সোনালী মুদ্রা চিতা, আরেক নাম নর্থ চায়না চিতা। শরীর জুড়ে আছে প্রাচীন চীনা মুদ্রার মতো কালো সোনালী ছোপ। একসময় শানসি, হবেই ও হানান সহ বেশ কিছু প্রদেশে এদের বিস্তৃতি ছিল, কিন্তু বনভূমি কমে আসায় চিতাগুলো এখন শুধু থাইহাং, লিউলিয়াং ও চিউলিং পর্বতমালায় বিচ্ছিন্নভাবে টিকে আছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় চীনের জীববৈচিত্র্য সংরক্ষণে নেওয়া পদক্ষেপ উল্লেখযোগ্য ফল দিয়েছে। প্রতি বছরই বাড়ছে নর্থ চায়না চিতার সংখ্যা। প্রতিটি পুরুষ নর্থ চায়না চিতা গড়ে 60 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রাখে, আর স্ত্রী চিতার দখলে থাকে এর অর্ধেক স্থান। প্রায় 15 দিন পর পর তারা নিজেদের এলাকার টহল শেষ করে। এখন চিতার সংখ্যা বাড়ছে বলে আরও বেশি চিতা আশেপাশে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি শানসির থিয়েছিয়াও মাউন্টেন নেচার রিজার্ভে ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে 2 নর্থ চায়না চিতার চলাচল। তারা তাদের মূল আবাস ছেড়ে পূর্ব হসুন কাউন্টির পর্বতাঞ্চলে পৌঁছায়। এ সময় তারা পাড়ি দেয় 100 কিলোমিটারেরও বেশি পথ। এই চিতারা পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে, তখন তাদের হাইওয়ে, ক্ষেতখামার আর গ্রাম পেরোতে হয়। এতে গ্রামবাসীদের জন্য কিছুটা ঝুঁকি তৈরি হয়। শানসির সরকারি তথ্যানুযায়ী প্রদেশের 35টি বন্যপ্রাণী পর্যবেক্ষণ স্থানের মধ্যে 24টিতেই দেখা গেছে নর্থ চায়না চিতার উপস্থিতি। দেহের ছাপ শনাক্ত করে 222টি চিতা শনাক্ত করেছি। এর মধ্যে 9টি চিতা একাধিক সংরক্ষিত অঞ্চলে চলাচল করছে। এই অঞ্চল জিনগত বৈচিত্র্য ও প্রজাতির স্থায়িত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ। নর্থ চায়না চিতা বা সোনালী মুদ্রা চিতার এই প্রত্যাবর্তন কেবল প্রাকৃতিক পুনরুদ্ধার নয়, চীনের পরিবেশ রক্ষা উদ্যোগের বাস্তব ও স্থায়ী সাফল্যের প্রতিচ্ছবি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে চীন সরকার। সামাজিক নিরাপত্তা ও সহায়তা সেবা জোরদার করে তাদেরকে আরও স্থিতিশীল ও স্বাবলম্বী জীবনযাপনে সহায়তা করা হচ্ছে। বেইজিংয়ের এক উদ্যোক্তা লিউ দামিংয়ের কলবি এর উজ্জ্বল প্রমাণ। বেইজিংয়ের একটি স্টুডিওতে লিউ তামিং তার দলের সঙ্গে একাগ্রচিত্তে কাজ করছেন পরবর্তী ভোকেশনাল ট্রেনিংয়ের প্রস্তুতি নিতে। চায়না ডিসেবল পার্সনস ফেডারেশনের সহযোগিতায় আগামী জুন থেকে উত্তর চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে এআই ও ই কমার্স ভিত্তিক প্রশিক্ষণ চালু করবেন তারা। লিউ তামিং জন্মেছেন অস্টিওজেনেসিস ইমপারফেক্টা রোগ নিয়ে, যাকে বলা হয় ব্রিটল বোন ডিজিজ। বিদেশে পড়াশোনা শেষে 2019 সালে দেশে ফিরে শুরু করেন নিজের ব্যবসা। 31 বছর বয়সে লিউ পেয়েছেন জাতীয় স্বনির্ভরতার রোল মডেল উপাধি। যখন তরুণ ছিলাম তখন দেশের জন্য কিছু করার তাগিদে ফিরে এসেছি। উদ্যোক্তা ও প্রযুক্তি পেশাজীবী হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে চেয়েছি। চীনে প্রায় 8.5 কোটি প্রতিবন্ধী ব্যক্তির বাস। তাদের মধ্যে লিউর মতো অনেকেই উপকৃত হচ্ছেন ক্রমবর্ধমান সামাজিক নিরাপত্তা ও সেবা ব্যবস্থার বিস্তার থেকে।
2024 সালের ডিসেম্বরে প্রকাশিত তথ্যে দেখা গেছে প্রায় 1,19,00,000 দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি জীবনযাপন ভাতা পাচ্ছেন, আর 1,62,00,000 গুরুতর প্রতিবন্ধী পাচ্ছেন নার্সিং ভাতা। চীনের শিক্ষা খাতেও চীনের অন্তর্ভুক্তির পরিধি বেড়েছে। প্রতি বছর 30,000-এর বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হচ্ছে। শিশুদের জন্য পুনর্বাসন কর্মসূচি এবং সহায়ক যন্ত্রপাতির ভর্তুকিও পুরোপুরি বাস্তবায়িত। চরম দারিদ্র্যপীড়িত পরিবারে বসবাসরত 12 লাখেরও বেশি গুরুতর প্রতিবন্ধী সদস্যকে চীন সরকারের তরফ থেকে সহায়তা দেওয়া হয়েছে। ব্রেইল লেবেলিং চালু হয়েছে 1,500-এরও বেশি ওষুধের মোড়কে। চীন জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়েস রিকগনিশন টেক্সট টু স্পিচ টুল। পরিবহন খাতেও এসেছে পরিবর্তন। প্রতিবন্ধীদের ড্রাইভিং লাইসেন্স নীতিতে উন্নয়ন এসেছে এবং 6টি সরকারি সংস্থা মিলে এক্সপ্রেসওয়ে, পাবলিক ট্রান্সপোর্ট, ফেরি ও টার্মিনালগুলো অ্যাক্সেসযোগ্য করার কাজ এগিয়ে নিচ্ছে। জাদুঘর ও পর্যটন কেন্দ্রগুলো এখন প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে আরও উপভোগ্য। মোট কথা, চীন দেখিয়ে দিচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মানে কেবল সুযোগ নয়, এটি আত্মমর্যাদা, সৃজনশীলতা আর মানবিক সম্ভাবনার দিগন্ত খুলে দেয়। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। চীনের বিভিন্ন প্রদেশের শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বেড়েছে। চীনের জাতীয় শিক্ষা ডিজিটাইজেশন কৌশলের 3য় বছরে এই প্রযুক্তি ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষাদানে ব্যাপক ভূমিকা পালন করছে। শহরের স্কুল থেকে গ্রামীণ এলাকার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকদের শেখার ও শেখানোর নতুন সুযোগ সৃষ্টি করেছে AI। সাংহাই থেকে শেনচেন, শানসি থেকে জেজিয়াং পর্যন্ত ডিজিটাল শিক্ষার দৃশ্যপটই বদলে দিয়েছে এই প্রযুক্তি। চীনের হাজারো শ্রেণীকক্ষ এখন AI প্রযুক্তি সমৃদ্ধ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল পাঠদানকেই বদলে দিচ্ছে না, শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে শেখার পরিবেশেও আনছে আমূল পরিবর্তন। দক্ষিণ চীনের সাংহাই শহরের একটি হাই স্কুলে AI চালিত একটি সিস্টেম শিক্ষার্থীদের শেখাচ্ছে ত্রিকোণমিতি। এটি রিয়েল টাইমে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করে সেই অনুযায়ী কুইজ তৈরি করতে পারে। এই সিস্টেম আমাদের ভুল করা কাজগুলো বারবার রিভিউ করতে সাহায্য করে, ফলে আমাদের বোঝার ক্ষমতা এবং পরীক্ষার প্রস্তুতি দুটোই ভালো হয়। শুধু ছাত্রছাত্রী নয়, AI সিস্টেম শিক্ষকদেরও সহায়তা করছে। ক্লাসে সময় বন্টন, প্রশ্নের গঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশ্লেষণ করে শিক্ষককে বাস্তব ভিত্তিক ফিডব্যাক দিচ্ছে। সাংহাইয়ের ছাংনিং জেলার এখন প্রায় ৮০% শিক্ষক AI টুল ব্যবহার করছেন। এ সংক্রান্ত প্রায় ১,০০০ অ্যাপ্লিকেশনও তৈরি হয়েছে। পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের সিনিং ইয়াংকুয়াং প্রাইমারি স্কুল এখন জাতীয় স্মার্ট এডুকেশন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাম শহর শিক্ষার ব্যবধান কমাচ্ছে। ছাত্রছাত্রীরা এখন পাঠ শেষে অংশ নিচ্ছে ৫০টিরও বেশি ডিজিটাল কোর্সে। শহরের প্রযুক্তি কেন্দ্র শেনচেনে AI শিক্ষা এক ধাপ এগিয়ে। সেখানে শিক্ষার্থীরা মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবোটিক হাত নিয়ে পরীক্ষা করছে। নানশান ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলে চালু হয়েছে ৬টি আলাদা AI কেন্দ্রিক কোর্স। গত ৩ বছরে চীনে ১৮৪টি স্কুলকে ঘোষণা করা হয়েছে AI শিক্ষার ঘাঁটি হিসেবে। সেই সঙ্গে জানানো হয় AI চালিত শিক্ষা কেবল দ্বাদশ গ্রেড পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না।
সম্প্রতি ওয়ার্ল্ড ডিজিটাল এডুকেশন কনফারেন্সে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা ভার্চুয়ালি ভ্রমণ করেছে বিশ্বখ্যাত স্থানগুলোতে। হুবেই 3 গর্জেস পলিটেকনিক তৈরি করেছে 5G ড্রোন সিস্টেম, যা কৃষি ও বন পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে। কুয়াংতং পলিটেকনিক অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা চিশিং লার্জ মডেল ব্যবহার করে তৈরি করেছে স্মার্ট ফ্যাক্টরি লাইন। চচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ে হাং শুয়েতং নামের একটি প্রোগ্রাম থেকে 30 লাখেরও বেশি ব্যবহারকারী পাচ্ছেন আজীবন শেখার সুযোগ, যা যুক্ত করেছে 3000 কমিউনিটি শিক্ষাকেন্দ্রকে। চীনের আজীবন শিক্ষা প্ল্যাটফর্মে ইতোমধ্যে বিশ্বের 200টি দেশ ও অঞ্চল থেকে যুক্ত হয়েছেন 68 লাখ ব্যবহারকারী। অন্যদিকে 2023 সালে চালু হওয়া সিনিয়র্স ইউনিভার্সিটি অব চায়না এখন পর্যন্ত 55,000 স্থানীয় শিক্ষাকেন্দ্র খুলেছে, যার মাধ্যমে সেবা পাচ্ছেন প্রায় 2,22 লাখ প্রবীণ। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। 티엔징의 스타트업 아이칭텍, চীনের প্রথম স্বয়ংক্রিয় ড্রোন নজরদারি প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। এই কোম্পানির AI চালিত ড্রোন স্বয়ংক্রিয়ভাবে শিল্প স্থাপনা পরিদর্শন করতে পারে। বর্তমানে তাদের প্রযুক্তি মধ্যপ্রাচ্য ও ইউরোপেও সম্প্রসারিত হচ্ছে। চলুন দেখে আসি আইচিংটেকের ড্রোন কি করে কাজে নিজে নজর রাখছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। 2017 সালে ইঞ্জিনিয়ার চু শেংলি ও তার সহকর্মী প্রতিষ্ঠা করেন আইকিংটেক। তাদের তৈরি বুদ্ধিমান ড্রোন নিজে নিজেই গন্তব্যে পৌঁছায়, কাজ সম্পন্ন করে, এমনকি স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি ও সেন্সর পট বদলাতে পারে। সঙ্গে আছে AI চালিত নেভিগেশন ও ছবি শনাক্ত করার ক্ষমতা। এটি কেবল 4টি পাখার একটি ড্রোন নয়, এর আরও 4টি চোখ আছে। আমরা শুধু টাস্ক ঠিক করে দেই, বাকিটাও নিজেই করে। চীন সরকারের উদ্ভাবন ও উদ্যোক্তা উৎসাহ কর্মসূচি চলাকালে চু ও তার দল শিল্প খাতে ড্রোন ব্যবহারের ঘাটতি শনাক্ত করেন। পাহাড়ি অঞ্চলে পাওয়ার লাইন টিমের সঙ্গে প্রাথমিক ফিল্ড টেস্টের পর তারা তাদের কার্যালয় হিসেবে বেছে নেন চীনের প্রযুক্তি খাতের হাব থিয়েনচিন বিনহাই নিউ এরিয়া। 2019 সালে প্রথম বড় সাফল্য পায় আইকিংটেক। চীনের বিদ্যুৎ খাতে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু হয় তখন, যেখানে রয়েছে 20 লাখ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন। এখন এই ড্রোন ব্যবহৃত হচ্ছে জরুরি রেসপন্স, স্মার্ট সিটি ব্যবস্থাপনা ও অবকাঠামো নজরদারিতে। এখন আইকিংটেকে কাজ করছেন 5 শতাধিক সদস্য। দক্ষিণ পূর্ব উপকূল থেকে উত্তর পশ্চিম মরু পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই প্রযুক্তির ছাপ। তবে চুর নজর রয়েছে আন্তর্জাতিক বাজারে। দেশের বাইরে আমরা দেখেছি চীনা প্রযুক্তি বিশ্বজুড়ে সাড়া ফেলছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আমাদের সঙ্গে আলোচনা চলছে। সাহারা মরুভূমিতে 3000 কিলোমিটারের তেলের পাইপলাইন নজরদারি ছাড়াই পড়ে আছে। ইউরোপেও পাওয়ার লাইনের নিরাপত্তায় এমন ড্রোন দরকার। স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি যতই এগোতে থাকবে, ততই আমরা সবাই উচ্চ প্রযুক্তির সেবা পাব। চীনের 5,07,00,000 বেসরকারি প্রতিষ্ঠানই দেশের 70% প্রযুক্তিগত উন্নয়নকে চালিত করছে। জাতীয় কৌশলের হাত ধরে আইকিংটেকের মতো প্রতিষ্ঠান দেখিয়ে দিচ্ছে কিভাবে চীনের উৎপাদনের সূচক পরিমাণ থেকে ক্রমাগত গুণমানের রূপ নিচ্ছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে।
টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।